বাবা এ তো চিৎকার করছে এরা। ছোট্ট মাছি, মানে একদম অল্প বলে খুলে দেখানো যাচ্ছে না, তো হতো না। বাবা সামনে কেমন করছে, এরা কামড়ে দেবে তো? এরা কামড়ায় তো। ওরে বাবা এক্ষুনি কামড় খেলেই তো ফুলে যাবে। কম মাছি বলে আমি এটা না না না, এটা কি আমরা এখন বাংলাদেশ বর্ডারে রয়েছি? তোমরা কি করে বুঝতে পারো কোনটা বর্ডার? আমরা বর্ডারের ভেতর চলি, মানে এটা কি আমরা বর্ডারের ভেতর ঢুকিয়ে আছি? এটা বর্ডার এলাকা। আমরা কি এখন বাংলাদেশ বর্ডারে ঢুকে গেছি? বাংলাদেশ বর্ডার, ওই যে বাংলাদেশের কোনো ফ্ল্যাগ দেখো। বলো কি গো? সত্যি যেন মাঝে মাঝে মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি। হয়তো বাঘ হঠাৎ করে আশপাশ থেকে কোথাও থেকে ঝাঁপিয়ে পড়বে। তবে এই আশপাশ আচ্ছা, প্ল্যানিং করে করলেই যে কোনো কাজ সাকসেসফুল হবে এর কি কোনো গ্যারান্টি আছে? আর যদি নাই থাকে তাহলে কেনই বা সব সময় সব কাজ ভেবে চিন্তে প্ল্যানিং করে করতে যাব? জাস্ট ইচ্ছা হলো আর বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে কি এরকম করা যায় না? এই যেমন আজকে রবিবার, ছুটির দিন, কেন জানি না সকাল 6টার সময় হঠাৎ করে ঘুমটা গেল ভেঙে, আর সঙ্গে সঙ্গে একটা দারুণ জায়গার কথা মনে পড়ে গেল, বাংলাদেশ বর্ডারের কথা, টাকির কথা। তাই গরম লোহা ঠান্ডা হওয়ার আগে জাস্ট ম্যাপটাকে এখানে লাগিয়ে আর পাড়ার একটা ভাইপোকে পার্টনার বানিয়ে বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে আছি ঘটকপুকুর মোড়ে। তবে আমি স্কুটিতে যাচ্ছি বলে যে তোমাদেরও অন রোড যেতে হবে এমন কোনো কথা নেই। ট্রেন জার্নি কিন্তু অনেকের খুব পছন্দ হয়। তো ট্রেনে করে যেতে যেতে সিঙ্গাড়া মুড়ি চপ খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। আর তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমাদের ট্রেন ধরতে হবে হাসনাবাদ লোকাল। আর সকাল 6:20 থেকে একের পর এক প্রায় ঘন্টায় ঘন্টায় ট্রেন ছাড়ে। ঘন্টা দুয়েকের রাস্তা আর মাত্র 20 টাকা টিকিট। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি এখন এসেছি এই বাঁ দিক থেকে, মানে সোনারপুরের দিক থেকে। আর সামনে সোজা ওদিকে হলো বাসন্তী হাইওয়ে। মানে তোমরা যদি সায়েন্স সিটির দিক থেকে গাড়ি করে আসতে চাও তাহলে তোমাদের ওই দিক থেকেই আসতে হবে। আর সোজা রাস্তা এদিকে এখনও ম্যাপে দেখাচ্ছে প্রায় 40 কিলোমিটার আর ঘন্টাখানেকের রাস্তা। তো আমি এখন এই দিকেই যাব। কিন্তু একটা জিনিস মানতেই হবে, ভিজিবিলিটি খুব কম। রাস্তা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কুয়াশায় রাস্তা ভরে আছে, এখনও কন্টিনিউ কুয়াশা নামছে আর ঠান্ডাও সেই লেভেলের রয়েছে। আচ্ছা, এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হলো মালঞ্চ বাজার। বেশ অনেকটা রাস্তা খুব স্মুথলি আসার পর এরকম একটা কনজেস্টেড জায়গায় এসে পড়েছি। যদিও এটা নিয়ে কোনো আফসোস নেই, কারণ এটা হলো পার্ট অফ জার্নি। আমরা যখন কোনো লং ড্রাইভে যাই এমন কোনো কথা নেই যে পুরো রাস্তাটাই হাইওয়ে হবে। মাঝখানে কনজেস্টেড এরিয়া, এরকম লোকালিটি থাকবে, এরকমের মধ্যে দিয়েই জার্নিটাকে কমপ্লিট করতে হবে। এরকম সিচুয়েশানে বিরক্ত হলে হবে না যে আমার শিডিউল থেকে আমি পিছিয়ে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে, আর এটার সঙ্গে ফ্লো করতে হবে। ওহ, কোথায় এসে গেছি! এটা কি নদী? একবার দাঁড়াবো, কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াবো। এরকম নদীর ওপর দিয়ে অনেকবার বাসে করে ট্রেনে করে তো গেছি, তবে আজকে নিজের গাড়িতে করে যাচ্ছি, একবার না দাঁড়ালেই নয়। আমি এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাটের ঠিক সামনে। আমি স্টেশন থেকে এদিকে এলাম আমার স্কুটিতে। আর তোমাদের জন্য বলে দিই যে যদি তোমরা টোটোয় করে আসো তাহলে স্টেশন থেকে রাজবাড়ি ঘাট আসতে তোমাদের ভাড়া দিতে হবে 20 টাকা। আর এখানে বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। এখানে আমি একবার জিজ্ঞেস করে দেখব যে এখান থেকে যদি তোমরা সাইট সিইংগুলো করো তাহলে পার সাইড কত খরচ পড়ে, আর টোটাল সব কটা সাইড একসাথে ঘুরলেই বা কত খরচ পড়ে। চলো, এখানে একজন ভাইকে দেখতে পেয়েছি, ভাইকে একবার জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, দাদা এখানে সাইট সিইংগুলো কেমন খরচ পড়ে একটু বলো না। মানে আজকে দুটো সাইট আছে, একটা গোলপাতার সাইট আছে, একটা বিশাল কালীবাড়ির সাইট আছে। আচ্ছা, আর আপনার এই গোলপাতার সাইটে আপনি 600 টাকা প্যাকেজ আছে, সেখানে আপনি 6 থেকে 7টা স্পট দেখতে পারবেন।
আর আপনার 500 টাকার প্যাকেজ আছে রামকৃষ্ণ মিশনের সাইটে, আচ্ছা সেখানে আপনি এরকম 6টা স্পট দেখতে পারবেন। আচ্ছা, টোটালটা ঘোরালে কি হবে? টোটালটা আপনার ঘোরাতে গেলে টোটালটা আপনার 1100 টাকা প্যাকেজ পড়বে। 1100 টাকা। 1100 টাকা প্যাকেজ তো পড়বে। ওটা কি ফিক্স নাকি একটু কম ওটা বেশি তো একদম হবে? fixed। এবার ওখান থেকে 2-100 হয়তো একটু করা যায়। মানে কেউ এলে 100 টাকা মানে হ্যাঁ, তোমার একটু সাথে ওতে bargaining হতে কম পারে, বয়স তাই তো? করা যাবে। টোটালটাই ঘুরলে একটু কম বয়স করা যায়, কিন্তু আর যদি এক সাইডটা করে তখন আর হয় না। এবার আমি গেটের ভিতরে চলে এসেছি, মানে রাজবাড়ি ঘাটের ভিতরে। এখানে কিন্তু দেখছি বসার অনেক জায়গা আছে ওই দিকটা, আর এখান থেকেই নৌকা ছাড়ছে। এই নৌকা কত করে গো? 100 টাকা। কতক্ষণ চড়াও? হ্যাঁ, আধা ঘন্টা। আধ ঘন্টা চড়াবে, 100 টাকা পার হেড। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ আর ভারতের একেবারে সীমান্তে। হ্যাঁ, আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ ইছামতি নদী, আর নদীর ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ভারত। আর ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে যে নৌকাগুলো চলছে তার মধ্যে কিন্তু দুটো দেশের পতাকা লাগানো আছে। মানে আমাদের তরফের নৌকাগুলোয় ভারতের পতাকা লাগানো, আর ওই পাশ দিয়ে যে নৌকাগুলো যাচ্ছে সেগুলোই বাংলাদেশের পতাকা লাগানো। নদীর পাড় দিয়ে এরকম গাড়ি চালিয়ে যেতে দারুণ লাগে, কিন্তু দূরে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে। ওই পাশে যে মাটিটা দেখা যাচ্ছে, মানে যে জমিটা দেখা যাচ্ছে, ওটাই হলো বাংলাদেশ। ওটা স্পটের মধ্যে আমি ভাবলাম যে আগে গোলপাতার জঙ্গলটাই ঘুরে আসি, কারণ ওটার আরও একটা নাম হলো মিনি সুন্দরবন। তো যেখানে সুন্দরবনের নামের একটা ছোঁয়া রয়েছে, সেই জায়গাটাই আমার মনে হয় সবার আগে ঘোরাটা বেটার হবে। তো আমি এখন গোলপাতার জঙ্গলের দিকেই যাচ্ছি, নদীর একেবারে পাড় দিয়ে। তবে রাস্তাটা খুব একটা ভালো না, সেই জন্য একটু বুঝে শুনে গাড়ি চালাতে হচ্ছে। এখানে মধু কি আপনি বিক্রি করেন? হ্যাঁ, আমি এখানে আজকে দীর্ঘ 7 বছর মতো এখানে আছি। এটা আচ্ছা বিসর্জন বাড়িটা, এটা আচ্ছা, এটা বিসর্জন এটাই বিসর্জন বাড়ি? এটাই, যেটা জয়া হাসানের বাড়ি দেখানো হয়েছিল। হ্যাঁ। আর আমি এই বাগানে মৌ পালন করি আজকে, এখানে 7 বছর আছি আমি। আমাদের আচ্ছা। রেখে দিই বিক্রির জন্য। ধরুন এটা এখন কারেন্ট একদম রিসেন্ট কালেকশন হয়েছে। এটা হচ্ছে ইউক্যালিপটাস ফুলের মতো, ইউক্যালিপটাস। দুটো মোটা এবং এগুলো কি সব ওই মৌ পালন হচ্ছে? হ্যাঁ, আমি মৌ পালন আমি করি। আমি মানে এর মধ্যে মৌমাছি আছে? হ্যাঁ, এ মানে দেখা যাবে, বোঝা যাবে? তো এখন এখানে একটু ধোঁয়া ধরাতে হবে, তো সে তো সময় নেই। না সে ঠিক আছে, আপনি জাস্ট একটা মানে এর মধ্যে আমি ওপর থেকেও যদি বোঝা যায়, মানে টিভিতে বহুবার দেখেছি যে কিভাবে মৌমাছি পালন করা হয়, আর এই প্রথমবার নিজের চোখে দেখছি, তো সেটা খুব জানতে ইচ্ছা করছে। একদম কম জোরে একটা মাছি খুলছি। হ্যাঁ, হ্যাঁ। তার ধোঁয়া, এর প্রথম কথা হলো ধোঁয়া ধরাতে হয়। এর রাস্তা হলো ওই যে যাচ্ছে না? আচ্ছা, এখানেই যে মৌমাছি ঘুরছে। হ্যাঁ, ওই যে ওরা ঢুকছে। তো আমি ছোট্ট একটা মাছি প্রথম খুলে আপনাকে দেখা। বাবা, এ তো এটা হচ্ছে চিৎকার একদম, করছে এরা। ছোট্ট মাছি, হুম। মানে একদম অল্প বলে খুলে দেখানো যাচ্ছে না, তো হতো না। বাবা সামনে কেমন করছে, এরা কামড়ে দেবে তো? এটা কামড়ায় তো। ওরে বাবা, এক্ষুনি কামড় খেলেই তো ফুলে যাবে। কম মাছি বলে আমি এটা না না না, এটা মনে হচ্ছে খুব একটা ঠিক কাজ হচ্ছে না। আমি একটু দূরেই সরে যাই, কারণ বেশ কয়েকটা উড়েছে। কামড় খেয়ে গেলে ঘুরতে এসে খুব সমস্যায় পড়ে যাব। যেটা আমাদের সুন্দরবন তো এখানে যেটা গোলপাতা জঙ্গল বলা হয়, ওটাকে তো মিনি সুন্দরবন বলা হয়। সুন্দরবন, যেটা আর কি মানে একটা নদীর ধারে বন হয়েছে ছোট। মানে ওটাকে বলা হয় কেন, ওই যেহেতু ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। ম্যানগ্রোভ বলে আচ্ছা যেটা। আচ্ছা আচ্ছা দাদা, আপনি মধুর দামটা কেমন বলুন, আমি যদি আমার পোষায় তাহলে আমি কিনবো। আসুন। তো এটা হচ্ছে আপনার 350 গ্রাম, 350 গ্রাম, 140 টাকা দাম। আচ্ছা এটা পিওর ইউক্যালিপটাস, আচ্ছা ঠান্ডায় বেস্ট আচ্ছা হয় না। আচ্ছা। এটা হচ্ছে আপনার 300 গ্রাম, 120 টাকা দাম। ওটা 350 গ্রাম 140, এটা 300 গ্রাম 120। 120। হুম এটা আপনার 600 গ্রাম আছে, হুম 240 টাকা। আচ্ছা। ওটা বিসর্জন যে মুভি হয়েছিল সেই বাড়িটাই এটাই। মানে বিসর্জন যে সিনেমাটা হয়েছিল, যেটা সিনেমাটা হয়েছিল সেই বাড়িটা এটাই। আচ্ছা, সবাই মানে আমি সিনেমাটা নিজে দেখিনি, তবে নাম শুনেছি হ্যাঁ। আর অনেকের মুখেই শুনেছি, তবে এখানে কোনো ভিড় দেখছি না। না, এখানে ভিড় ছিল, এই মানে ফটো তুলে এসে দাঁড়াচ্ছে আবার চলে যাচ্ছে, আচ্ছা, বিভিন্ন স্পটে যাচ্ছে। আপনাকে দেখতে না পেলে, আপনার ব্যানারটা না দেখলে আমি হয়তো এরকম একটা জায়গাকে মিস করে যেতাম। হ্যাঁ, সব দিকে ঘুরুন, অসুবিধা নেই। দারুণ পরিবেশ, চারপাশটা খুবই সুন্দর, গ্রামের পরিবেশ, পুকুর আছে, প্রচুর গাছপালা আছে,
আচ্ছা, আরেকটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। আমি নিজেও প্রথমবার চোখের সামনে এরকম দেখছি, আর তোমরা দেখেছো কি জানি না, তোমাদের একবার দেখিয়ে দিই যে মৌমাছি কিভাবে চাষ করা হয়। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু মৌমাছি চাষ করা হচ্ছে, প্রচুর মৌমাছি আছে। এই যেগুলো সব মৌমাছির চাকে ভরা বক্স। আর এর থেকেই আমি একজন দাদার সাথে এইমাত্র কথা বললাম, উনি মধু তৈরি করেন, আর উনি কোন সিজনে কীরকম মৌমাছি তৈরি করেন সবটাই বললেন। না না, অত দিতে হবে না। 100% পিওর ইউক্যালিপটাস ফুলের মতো ঠান্ডা একদম ফ্রেশ আচ্ছা। এটা পিওর ইউক্যালিপটাস। জবরদস্ত। দারুণ জিনিস। সেরা মধু। দেখা একবার মধুটাকে, খুব ভালো খেতে। দারুণ খেতে। চলো, গোলপাতার জঙ্গলের একেবারে সামনে চলে এসেছি, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো গাড়িটাকে পার্ক করতে হবে। আমি এখন রয়েছি গোলপাতা ফরেস্টের ঠিক একেবারে সামনে, ডান দিকে ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফের চেকপোস্ট, ওটাকেই বলা যায় মোটামুটি ইন্ডিয়ার বর্ডার। ওর পরে গোলপাতা ফরেস্ট। আর এখানে আসতে গেলে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে তোমাদের নিজেদের ভোটার কার্ড বা আধার কার্ড এই ধরনের কোনো ডকুমেন্টসের অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে, না হলে কিন্তু ওখান দিয়ে তোমাদের পাস করতে দেবে না। তবে মুশকিলটা হলো যে আমি মাত্র এখন সেকেন্ড স্পটে এসেছি, বেলা প্রায় 1টা বেজে গেছে। আর এখানে যা লাইন দেখছি, যেহেতু আজকে রবিবার সেই জন্যই হয়তো এত ভিড় হয়েছে। লাইনটা ওখান থেকে শুরু আর এইদিকে অনেক দূর পর্যন্ত গেছে। তো জানি না এখানে কতক্ষণ সময় লাগবে, যেহেতু ডকুমেন্টসগুলো চেক হচ্ছে সেই জন্য একটু সময় লাগা তো স্বাভাবিক। আমি এখন চলে এসেছি গোলপাতা জঙ্গলের একেবারে ভিতরে। জায়গাটা কিন্তু দারুণ, চারিদিকে জঙ্গল, প্রচুর গাছ। আর এখন আমরা রয়েছি প্রায় বলা যায় জিরো জোনে। ইন্ডিয়ার যে লাস্ট গ্রাম জালালপুর সেটাকে পার করে চলে এসেছি। আর বিএসএফের যে লাস্ট চেকপোস্টটা ছিল ওটা থেকে ক্রস করে একটা ভ্যান বা ওই যে মোটর ভ্যানগুলো হয় ওগুলোয় এখানে পার হেড 10 টাকা বা 15 টাকা করে ভাড়া নেয়। আর এই গোলপাতা জঙ্গলে লাস্ট ঢোকার মুখে 10 টাকা করে পার হেড একটা টিকিট করতে হয়। তো এই টিকিট দুটো কেটেই তোমাদের আসতে হবে। আর এই গোলপাতা জঙ্গলেরই আরও একটা নাম হলো মিনি সুন্দরবন। না, মিনি সুন্দরবন বলে এরকম ভাবার কোনো কারণ নেই, যেখানে বাঘ দেখতে পেলেও পেতে পারো। আসলে এর এরকম নাম দেওয়ার পেছনে কারণ হলো যে এটা হলো একটা ম্যানগ্রোভ ফরেস্ট। যে সুন্দরবনে যে গাছগুলো থাকে সেগুলো ম্যানগ্রোভ গাছ থাকে, আর এখানেও সেই একই ধরনের গাছ পাওয়া যায় বলেই এই জঙ্গলটার এরকম নাম। আচ্ছা, এই ভিতর দিয়ে আস্তে আস্তে এখানে একটা রেস্টরুম টাইপের দেখতে পেয়েছি। এখানে টয়লেটও আছে আর কিছুটা রেস্ট নেওয়ার জায়গাও আছে। আমরা কিন্তু যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখে বোঝাই যাচ্ছে যে এটা পুরো জলে ডুবে যায় বা জলের তলায় চলে যায়। আর এখান দিয়ে সিমেন্টের একটা ঢালাই করা ব্রিজ বা রাস্তা করা আছে, যেটার উপর দিয়ে আমরা সবাই যাতায়াত করছি। দেখো, বাকি চারপাশটা জঙ্গলটা কিন্তু অনেক নিচে, মাটি অনেক নিচে, আর আমরা যাচ্ছি অনেকটা উঁচু দিয়ে এই রাস্তাটা দিয়ে। সত্যিই যেন মাঝে মাঝে মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি। হয়তো বাঘ হঠাৎ করে আশপাশ থেকে কোথাও থেকে ঝাঁপিয়ে পড়বে। তবে এই আশপাশটা যদি জলে ডুবে যেত, মানে এরকম একটা সময় আসতাম যে সময় আশপাশটা জলে ডুবে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা সত্যিই ফাটাফাটি হতো। মনে হতো আমরা জলের উপর দিয়েই হেঁটে যাচ্ছি। আচ্ছা, হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। এখানে একটা টাওয়ার রয়েছে, কেউ বলছে ওয়াচ টাওয়ার, কেউ বলছে সেলফি টাওয়ার।
হ্যাঁ সত্যিই এখান থেকে দেখতে খুব ভালো লাগছে। আমরা প্রায় এই গাছগুলোর সমানে সমানে চলে এসেছি। টাওয়ারটা যথেষ্ট উঁচু, চারপাশে শুধুই জঙ্গল। চলো এবার গোলপাতা জঙ্গলের মধ্যে দিয়ে যেদিকটা যাচ্ছি সেদিকেই রয়েছে নদীর পাড়। তবে নদীর পাড়ে নামা যাবে বলে আমার মনে হচ্ছে না, না এই ওপর থেকেই দেখতে হবে। ওই পাশে রয়েছে বাংলাদেশ। একটা বাইনোকুলার থাকলে ওই পাশটা দেখা যেত। দাদা কিছু বোঝা যাচ্ছে? বাংলাদেশিদের দেখা যাচ্ছে? আর ওই যে ওই পাশে নৌকাটা, ওটাই কি ফ্ল্যাগ লাগানো আছে? দেখতে পেলেন? লাগানো নেই। চলো এটাই ছিল সীমানা বা শেষ প্রান্ত গোলপাতা জঙ্গলের। তো এখান থেকে এবার ব্যাক করি। আচ্ছা ওই দিক থেকেই আমি গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে এলাম। আর তোমাদের একবার দেখিয়ে দিই যে এখানে কিন্তু লাইন করে বসে গুড় আর পাটালি বিক্রি করছে। যারা তোমরা গুড় পাটালি এসব খেতে ভালোবাসো, আর ডাবের জলও রয়েছে। আর এখানে বিক্রি হচ্ছে গামছা। লোকজন অলরেডি কেনাকাটি শুরুও করে দিয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য খেলনা, আর এও ঘুরতে চলে এসছে। আর যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি অনেকেরই ভিডিও দেখেছি, অনেকেই বলছে যে তোমরা একজন আসো বা গ্রুপে আসো, প্রত্যেককে যে যার নিজের নিজের ডকুমেন্টস সাবমিট করতে হয়। বিএসএফের যে লাস্ট চেকপোস্টটা রয়েছে ওখানে। কিন্তু আমি ঘুরে এসে যেটুকু জানলাম যে তোমরা যদি গ্রুপে থাকো তাহলে যে কোনো একজনের ডকুমেন্ট দিলেই হয়ে যাবে, মানে ফিজিক্যাল কপিটা দেখাতে হবে। আমরা দুজন ছিলাম, আমি আমার ডকুমেন্টটা দিলাম, ওতেই হয়ে গেল। আর ওরা একটা নাম্বার দিয়েছিল, ওই নাম্বারটা ফেরার সময় গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় ওদের একবার বলতে হয়, তাহলে ওরা সঙ্গে সঙ্গে তোমার ডকুমেন্টটা, হ্যাঁ ডকুমেন্টটা অরিজিনাল কপি হতে হবে। দুপুর প্রায় 2:30 বাজে। আর এরকম সময় খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর খিদে পেলে এখানে কিন্তু খাবারের দোকানের অভাব নেই। একের পর এক পাশাপাশি খাবারের দোকান রয়েছে। এখানে কী কী আছে দেখি? লুচি, তরকারি, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত। হ্যাঁ আসছি দাদা ঘুরে। চলো এবার নৌকায় উঠে পড়ি, কারণ এবার দেখতে যাব 3 নদীর মোহনা। উঠছি। বাহ, অনেক দিন পর নৌকা চড়ছি। তবে এই ভিতরে গিয়ে লাভ নেই, বাইরে ফাঁকায় দাঁড়াই। তবে একটা কথা বলবো, লাইফ জ্যাকেট পরে কিন্তু বসে থাকাটা বেশ ঝামেলার কাজ। ওর থেকে দাঁড়িয়ে থাকলে আরাম হচ্ছে। এই রাজবাড়ি ঘাট থেকে ডান দিকেই হলো মোহনা। তো আমাদের নৌকা এখন ডান দিকে যাচ্ছে। না বেশি ধারে দাঁড়ানোটা ঠিক হবে না, বাই চান্স নৌকা দোলা খেলে যদি জলে পড়ি, লাইফ জ্যাকেট প্রাণ তো বাঁচিয়ে দেবে, কিন্তু সঙ্গে ফোন ক্যামেরা অনেক কিছু আছে, সব ভোগে হয়ে যাবে। হ্যাঁ একটা জিনিস কিন্তু ঠিক, আমি খেয়াল করছি যে ওইদিকে বাংলাদেশের একটাও বোট দেখা যাচ্ছে না। আমি লাস্ট টাকি এসেছিলাম প্রায় 25 বছর হবে, কমসে কম 25 বছর হয়ে গেছে। তো তখন দেখেছিলাম দুদিকে দুদেশের বোট চলছে, আর যে যার বোটে সে তার পতাকা লাগানো রয়েছে, মানে যে যার দেশের। আজকে কিন্তু এতদিন পর টাকিতে এসে ওই দিকের একটাও বোট চোখে পড়লো না। নদীর মাঝামাঝিটাও পুরো ফাঁকা, আর ওই দিকটাও পুরো ফাঁকা। না বাংলাদেশের স্পট আছে, কিন্তু বাংলাদেশের নৌকা একটাও কোথায় দেখা যাচ্ছে না। কুয়াশা বললে হবে না, এইটুকুর মধ্যে দেখা যাওয়া উচিত। এটা কি আমরা এখন বাংলাদেশ বর্ডারে রয়েছি? তো তোমরা কি করে বুঝতে পারো কোনটা বর্ডার? আমরা বর্ডারের ভেতর চলি, মানে এটা কি আমরা বর্ডারের ভেতর ঢুকিয়ে আছি? এটা বর্ডার এলাকা। আমরা কি এখন বাংলাদেশ বর্ডারে ঢুকে গেছি? বাংলাদেশ বর্ডার, ওই যে বাংলাদেশের কোনো ফ্ল্যাগ দেখো। বলো কি গো? না না সেটা তো ওদের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। আমি বলছি আমরা এখন যেখানে আছি
এটা কি আমাদের প্রান্তেই আছি না ওদের পাশে ঢুকেছি? প্রান্তে আছি। হ্যাঁ, তো বর্ডারটা তোমরা কি করে বোঝো, আমি এটাই বলছি। ঢুকে যাবো যখন মোহনাটা ব্যাক করবে এখান থেকে বর্ডার বেরিয়ে না কোনো চিহ্ন তো কিছুই দেখতে পাচ্ছি না, যে যেটা চিহ্ন দেওয়া থাকবে কি নদীর স্রোত আছে না কিছু বেলুন টাইপের সব ভাসে না অনেক কিছু, ওগুলো তো থাকা উচিত। চান্ডারে বোট চলে, কোথায় বেলুন দেবে আর কোথায় রাখবে? আচ্ছা মুশকিল এটা জলটা তো স্থির না, পুকুর না যে জলটা স্থির। না নদীতে সমুদ্রে অনেক কিছু ভাসিয়ে রাখা হয় না, যেটা আছে অনেক স্টেবল আছে সেখানে অন্যরকম সিস্টেম, এখানে অন্যরকম সিস্টেম। না তার মানে তোমার কথা শুনে একটা জিনিস বুঝলাম যে নদীর মধ্যে বর্ডার আলাদা করে বোঝার কোনো উপায় নেই। না বর্ডার কোনো মূল্য। তোমরা আসো, তোমরা জানো। আপনি যেতে পারবেন, আমিও যেতে পারবে না, কুকুরও বেড়েরা যেতে পারবে না, এইমাত্র পাখি ওরাই যেতে পারবে। আর সে তো বটেই, পাখি খেতে পারবে, কুকুর মাছ যেতে পারবে তো, পাখি যেতে পারবে। মাছও যেতে পারবে। তুমি মাছ বলনি, নদীতে দাঁড়িয়ে মাছ বল। হ্যাঁ মাছ দিতে পারবে দেখুন এটা 3 নদীর মোহনা, আবার বলছি দেখেন কোনটা কোনটা 3 নদীর মোহনা? এটা মোহনা বলা আছে বাংলাদেশ। এই বাসি দিও না, বাসি দিও না। মানে ওই দিকটা মোহনা? বাংলাদেশ এই দেখুন আমরা টাওয়ার পেয়ে বাংলাদেশ পর মোহনা। কালিন্দী নদী, কালিন্দী নদী, হ্যাঁ বিদ্যাধরী নদী এইটা। বিদ্যাধরী নদী এইদিকে, হ্যাঁ ইচ্ছামতিতে এলাম। আর আমরা রয়েছি ইছামতিতে। কালিন্দীটা ঠিক বুঝতে পারছি না তো কোনটা দাদা। ও দাদা, ইন্ডিয়ান এই সাইড। ও দাদা, নাম কি? এই গ্রামের নাম বলবো? হ্যাঁ নাম আছে কালুতলা গ্রাম। ও দাদা, আমাদের পরে হ্যাঁ ওই দিকটা বিদ্যাধরী, বিদ্যাধরী। ওই দিকে হচ্ছে বিদ্যাধরী, আর বাংলাদেশ কালিন্দী নদী। আর এই দিকে হচ্ছে কালিন্দী, আর আমরা রয়েছি ইছামতিতে। তো এটাই হলো 3টে নদীর মোহনা। মাতলা নদী অনেক চলে গেছে হিমুলগাছা দিকে, এই দিদি যাবে এদিক দিয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক যে মোহনাটা মানে ওইটা বাংলাদেশ ঢুকে খুব চওড়া, দেখে বোঝা যাচ্ছে যে 3টে নদী মিশেছে। নদীটা দেখা যাচ্ছে, নদীটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। আটু যান আটু আর এই দিক দিয়ে আমাদের দেশের নৌকা যাচ্ছে, আর আমরাও এখান থেকে ঘোরাচ্ছি। কোথায় গেছে? ও এখানেই রাউন্ড দিচ্ছে। আটু তবে এরকম একটা জায়গায় এসে কিন্তু ফাটাফাটি লাগছে, মানে 3টে নদীর সংযোগস্থলে দাঁড়িয়ে আছি মোহনায়, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী। পেছনে বোট আসছে। তো আমি এখন ফিরে যাচ্ছি, মানে আমাদের নৌকা ফিরে যাচ্ছে। আমাদের মোহনা ঘোরা হয়ে গেল, মোহনা দেখাও হয়ে গেল। আর টাকিতে ঘুরতে এসে আমি যেটুকু বুঝলাম যে টাকিতে যদি একটা দিন হাতে নিয়ে আসা হয়, মানে আজকে এসে কালকে ফেরা হয়, তাহলে মনে হয় খুব ভালো হয়। যে কোনো হোটেলে স্টে করে, একজন মাঝি ভাই দাদার সাথে কথা বলছিলাম, দাদা বললো নাকি 1700 টাকা থেকে রুম শুরু, আর সব নাকি এখানে এসি রুম। তো হতে পারে, তো একটা দিন হাতে নিয়ে এসে ঘুরলে মনে হয় জায়গাটাকে আরও ভালো করে এক্সপ্লোর করা যায়। কারণ 15টা মতো স্পট রয়েছে, সাইট সিইং স্পট রয়েছে, তার মধ্যে সবকটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, তবে এই মোহনাটা আমার মনে হয় মিস করা উচিত না। তো চলো এবার ফিরে যাওয়ার আগে, আজকে ভিডিও শেষ করার আগে তোমাদের একবার সেই কথাটা বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।